অগ্নিজিৎ মুখার্জির সামনেই ভজনের মুখোশ খুলে দিয়ে জব্দ করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে জাগৃতি। বাড়িতে আসার পর থেকেই জাগৃতি অপমান করতে শুরু করেছে গিনিকে, আর বলে, তোমাদের আর আমি বিশ্বাস করছি না গিনি, কোনোভাবেই না। তুমি নিজে যে কিনা আমার বড় ছেলেকে ঠকিয়ে তাকে জোর জবরদস্তি করে আইনি ভয় দেখিয়ে বিয়ে করে এই বাড়িতে এসে জুটেছ, আর তোমার বোন সে কিনা আমার বড় ছেলেকেই পাওয়ার জন্য আমার ছোট ছেলেকে এইভাবে মারলো। ভাবতে পারছি না যে তোমরা কত বড়ই না অন্যায় করেছো। গিনি তখন বলে, মা আমার কথাটা শুনুন, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি আপনার ছেলেকে ভালোবাসি, আমি আপনার ছেলের সাথেই সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিলাম। জাগৃতি বলে, থামো, অনেক বলে ফেলেছ, আর আমি তোমার মুখ থেকে একটা কথাও জানতে চাই না, বুঝতে পারলে? তোমরা দুই বোনই একদম অন্যরকম, আর সেটা প্রমাণ করে দিয়েছো তোমরা দুজন। তখনই কাকিমণি বলে, সত্যি এদের শিক্ষা দীক্ষার ভীষণই অভাব। বড়লোক বাড়ির বউ হবে বলে শেষ পর্যন্ত আমাদের বাড়ির ছেলেগুলোকে এইভাবে ফাঁসিয়েছে। গিনি বলেন, না কাকিয়া, আমি এরকম কিচ্ছু করি না। আমি শুধু স্বস্তিককে বারবার বলেছিলাম যে সে যদি ভালোবেসে থাকে গীতাকে, তাহলে গীতাকে যেন বিয়ে করে, আর আমি সাত্বিককে ভালোবেসে নিজের স্বামী বানাতে চেয়েছি, আর সেটাই করেছি। আমি কি অন্যায় করেছি বলো? জাগৃতি বলে, অন্যায় করেছো। আজ আমার এক ছেলে জেলে যাওয়ার মতন অবস্থায়, আর এক ছেলে হসপিটালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুঝতে পারছো আমাদের অবস্থাটা কতটা খারাপ হয়ে রয়েছে? তখন আর কোনো কথা বলতে পারে না গিনি। এর মধ্যেই চলে এসেছে মেহেক এসে ভীষণই কান্নাকাটি করতে থাকে। জাগৃতি তখন বলে, কি হয়েছে মেহেক, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? মেহেক বলে, আমার একদমই ভালো লাগছে না মা, আমার বারবার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে। কারণ আমি ছোট বৌদির চোখে শ্রদ্ধার জন্য যে ভালোবাসা দেখেছিলাম, সেটা এইভাবে নষ্ট হতে পারে না মা, কিছুতেই না। কারোর বলা কথায় কিছুই কি যায় আসে বলো তো? এরপরই জাগৃতি বলে, তুমি এসব নিয়ে ভাববে না। তুমি আর পদ্ম দুজন মিলে তো পুলিশের কাছে স্টেটমেন্ট দিয়েইছো, আবার এত ভয় কিসের? দেখোই না, ওই গীতা এলএলবির শাস্তি হবেই হবে। এর মধ্যেই ফোন এসেছিল জাগৃতি জানতে পারে সাত্বিকের হয়ে কেসটা লড়ছে গীতা। এটা জানার পরেই জাগৃতি আরও বেশি করে রেগে যায়, আর বলে, শেষ পর্যন্ত ওদের নোংরা সম্পর্কের কথা এবারে সামনে আসতে চলেছে। আমি ভাবতে পারছি না কত বড় অন্যায় না ওরা করছে। মেহেক বলে, মা তুমি প্লিজ একটু শান্ত হও, এরকম বাড়াবাড়ি করো না। কিন্তু জাগৃতি নিজেকে শান্ত করতে পারে না। এর মধ্যেই ক্লাবে চলে গেছে গীতা। সেখানে গিয়ে পল্টুর সাথে কথা বলতে থাকে, আর বলে, বল সেদিনকার স্বস্তিক বাবুকে কে মেরেছিল, উত্তরটা দে। তোরা খুব ভালো মতন জানিস তোদের এলাকায় কারা আসছে, বল কে ছিল, কোন টিম ছিল। পল্টু কিছুতেই বলবে না বলে ঠিক করে। তারপরেই গীতা ভীষণ মারতে শুরু করেছে, আর বলে, আমি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ তোকে ছাড়বো না। এই বলেই মারতে থাকে, আর ঠিক তখনই পল্টু বলে দেয়, বলছি ওর নাম হচ্ছে বিধানদের গ্রুপ এটা করেছে, কিন্তু ওরা খুব সাংঘাতিক, তোমাকে গেলে কিন্তু শেষ করে ফেলবে। গীতা বলে, ওরা জানে না আমি কতটা সাংঘাতিক, আর আমি কি করতে পারি সবটা আমি খুব ভালো মতন জানি। এর মধ্যেই গীতা মনে মনে ভাবতে থাকে, যেভাবেই হোক স্বস্তিক বাবুকে যারা মেরেছে আগে তাদেরকে খুঁজে বার করতেই হবে, যেভাবেই হোক না কেন। আর পল্টুর কাছ থেকে জেনে নিয়েছে কারা এই কাজটা করেছে। অন্যদিকে ভজন মিত্তির আর অগ্নিজিৎ মুখার্জির মুখোমুখি হয়ে যায় গীতা তখন বলে, অগ্নিজিৎ মুখার্জি, কি ব্যাপার? ভজন মিত্তিরের সাথে হঠাৎ অনেকদিন পর দেখলাম। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি জানো না ভজন আমার জুনিয়র হয়। তবে হ্যাঁ, আমি জানতাম তুমি একজন খারাপ লয়ার, তুমি অতি খারাপ লয়ার, কিন্তু এখন জানলাম তুমি মানুষ হিসেবেও ঠিক কতটা খারাপ। কেন করছো এমনটা? আমার দুই ছেলেকে নিয়ে গেম খেলতে তোমার লজ্জা করছে না? গীতা বলে, আমি কাউকে নিয়ে কোনো গেম খেলিনি, আর সেটা আমি কোর্টে প্রমাণ করে দেব। হ্যাঁ, প্রমাণ করে দেব। সাত্বিক বাবুর হয়ে কেসটা আমি লড়ছি। আপনি তো আর সাত্বিক বাবুর পাশে দাঁড়ালেন না, আর আমাকে নির্দোষ প্রমাণ করতে হলে আগে সাত্বিক বাবুকে নির্দোষ প্রমাণিত করতে হবে। তাই আমি সাত্বিক বাবুর হয়েই কেসটা লড়ব। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি দেখতে চাই তুমি কিভাবে এই কেসটা লড়তে পারো। গীতা বলে, লড়বো তো আমি অবশ্যই, আর হ্যাঁ, আপনি আমার ফিসটা পাঠিয়ে দেবেন। অবশ্য পারবেন তো দিতে?
তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ এক্ষুনি দিয়ে দিচ্ছি, অসুবিধার তো কিছু নেই, হাত পাতো। গীতা হাত পাততেই 101 টাকা গীতাকে দিয়ে দেয় অগ্নিজিৎ মুখার্জি। আর গীতা বলে, 101 টাকা? অগ্নিজিৎ মুখার্জি বলে, এটাই হয়তো তোমার জীবনের পাওয়া সব থেকে বেশি চার্জ, তাই তো? আর এটা শোনার পরে তখনই অগ্নিজিৎ মুখার্জিকে কথা শুনিয়ে দেয় গীতা আর বলে, একদিন আসবে যেদিন সব থেকে বেশি টাকাটাই আপনি আমার হাতে তুলে দেবেন, হ্যাঁ বেশি ফিসটাই আপনি আমাকে দেবেন, বুঝেছেন? সেই দিনটার আর বেশি দেরি নেই। আমিও প্রমাণ করে দেব, স্বস্তিক বাবু প্রমাণ করে দেবে, দেখবেন তখন আপনি নিজে মুখে স্বীকার করবেন যে আপনি ভুল করেছেন আমাদেরকে সন্দেহ করে। এর মধ্যেই সাত্বিক চলে আসে আর তখনই সাত্বিক বলে, বাবা যে সময় তোমার আমার পাশে থাকা উচিত তুমি আমার পাশে থাকলে না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি যে অন্যায় করেছো আমি তোমার পাশে কখনোই থাকতে পারবো না, বুঝতে পারলে? কখনো না। এরপর ভজন মিত্রি চলে যাচ্ছিল, তখনই ভজনের কথাই ভাবতে থাকে গীতার বলে, এই যে ভজন মিত্রি, 1 মিনিট, আপনি বিধান বলে কাউকে চেনেন? আর কথাটা শোনার পরেই ভজনের মুখ একদম নিচু হয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি বলে, কে ওটা? কার নাম বলছো তুমি? গীতা বলে, আপনি না জানলেও ভজন মিত্তির খুব ভালো মতন জানে, কারণ বিধানকেই তো হায়ার করা হয়েছিল, তাই না ভজন মিত্তির? আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বুঝতে পারে ভজন হয়তো কোনো কিছুর সাথে জড়িত রয়েছে। ভজন বলে, শোন আমি এইসব মানুষদের চিনি না, বুঝতে পেরেছিস? তোর পক্ষে এইসব মানুষদের চেনা সম্ভব যত সব, এই বলেই চলে যায়। এর মধ্যে দেখা যায় গীতা চলে যাচ্ছিল, তখনই সাত্বিক বলে, গীতা একবার দাঁড়াও। গীতা বলে, গীতা বলে ডাকবেন না, হয় অ্যাডভোকেট গাঙ্গুলি আর না হলে বৌমা, বুঝতে পেরেছেন? গীতার কথা শুনে তখন সাত্বিক বলে, ঠিক আছে অ্যাডভোকেট মুখার্জি বললাম, আপনি যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আমি তাতেই খুব খুশি। আর আমাদের সম্পর্কটা নিয়ে যেভাবে বাজারে কুৎসা রটানো হচ্ছে আমি সত্যি বুঝতে পারছি না এই সময় কি করা উচিত আর কি করা উচিত না। তবে আমি জানি আমার আপনার উপরে দৃঢ় ভরসা আছে। আমি ক্ষমা চাইছি, যা কিছু হয়েছে সব কিছুর জন্য হয়তো আমিই দায়ী, আমি ক্ষমা চাইছি। তখনই গীতা বলে, আগে আপনাকে নির্দোষ প্রমাণিত করি, তারপরে আপনি আমার দিদিকে গিয়ে একটা টাইট হাগ করবেন, ওকে বুকে টেনে নেবেন, ওকে স্ত্রীর মর্যাদা দেবেন, তাহলেই আপনি ক্ষমা পেয়ে যাবেন। কি বুঝতে পারলেন তো? তখন সাত্বিক বলে, ঠিক আছে তুমি যেমনটা বলেছ তেমনটাই হবে। এরপরেই গীতা চলে যাচ্ছে ভেতরে, কোর্টের সমস্ত কাজ মিটিয়ে নিয়ে হসপিটালে গিয়ে স্বস্তিকের সাথে দেখা করে আর বলতে থাকে, স্বস্তিকবাবু আপনি অনেক দিন ধরে একটা জিনিস আমার মুখে শুনতে চেয়েছিলেন, আজ আমি সেটা বলবো, আজ যে আমাকে বলতেই হবে। স্বস্তিকবাবু আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আর 3বার এই কথাটা বলায় স্বস্তিক কিন্তু একটু নড়ে যায়। আর এটা দেখার পরে গীতা বুঝতে পারে হয়তো স্বস্তিক ঠিকঠাক হয়ে যাচ্ছে আর স্বস্তিকের ঠিক হওয়াটাও খুব দরকারি।